হ্যালো গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে মুভিটি নিয়ে কথা বলতে এসেছি, এই মুভিটির নাম হলো দ্য বয় ইন দ্য বোট। ওয়াশিংটন রাজ্যের একটি ছেলের বাস্তব জীবন কাহিনী থেকে গল্প নিয়ে আজকের মুভি। এই মুভির আইএমডিবি রেটিং রয়েছে 6.9/10 আর এটি রিলিজ হয়েছে 2023-এ। মানে বুঝতেই পারছেন এই মুভিটি খুব বেশি পুরনো নয়। এই মুভিতে মূলত দেখানো হয়েছে একটি ছেলে তার মা মারা যাওয়ায় তার বাবা আরেকটি বিয়ে করে, আর তার সৎ মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে এখন ফুটপাতে বসবাস করে সেখান থেকে পড়াশোনা করে। তার কাছে কলেজের ফিস দেওয়ার মতো কোনো টাকা ছিল না, তাই সে এমন কিছু করে যার কারণে ওয়ার্ল্ডে তার নাম ছড়িয়ে পড়ে। আর লাস্ট পর্যন্ত যা হয়েছিল জাস্ট ওয়াও। প্রথমবার দেখে আমার খুবই ভালো লেগেছিল। এটি খুবই খুবই ইন্টারেস্টিং একটি মুভি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বেশি দেরি না করে লেটস স্টার্ট গো। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি বয়স্ক লোক চেয়ারের উপরে বসে রয়েছে। এই লোকটির নাম হলো জো রেজেন্ট এবং এখানে তার গ্র্যান্ডসন নৌকা চালাচ্ছে, আর এই ধরনের নৌকা চালানোকে বলা হয় রোয়িং। এরপর আমরা দেখতে পাই জো তার গ্র্যান্ডসনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর তখন তার মনে পড়ে যায় সুন্দর অতীতের কথা। আর মুভিটা এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। 1936 সালে ওয়াশিংটন রাজ্যের সেটেল শহরে একটি ছেলেকে দেখা যায়। এর নাম হলো জো। সে একটি ধ্বংসপ্রাপ্ত গাড়ির মধ্যে বসবাস করছে, কারণ ওই যে বললাম তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে তার বাবা আরেকটি বিয়ে করে, আর সে জোকে ঘর থেকে বের করে দিয়েছে। তো জো এখন কোনো উপায় না পেয়ে এই গাড়ির মধ্যে বসবাস করছে। পরের দিন সকালে প্রতিদিনের মতো একটি বুটের মধ্যে খবরের পেপার সেট করে দেয়, কারণ তার বুটটি ফুটো হয়ে গেছে। কিন্তু জোয়ের তো আর অন্য কোনো জুতো নেই, তাই সে তালি দেওয়া জুতোটি পরে একটি বই হাতে নিয়ে ওখানকার লোকাল কলেজে চলে যায়, কারণ সে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। কলেজে অ্যাটেন্ড করার পর টিচারের কথা মন দিয়ে শুনতে থাকে, কারণ তার একটাই চিন্তা তার কাছে কোনো ইনকাম সোর্স নেই, তাই সে স্বাভাবিকভাবে কলেজের ফি দিতে পারছে না। এই জন্য তার পড়াতে মন বসে না। এর মাঝে এই ক্লাসের মধ্যে আরেকটি মেয়েকে দেখা যায়। এই মেয়েটির নাম হলো জেসিকা। জেসিকা মূলত জোয়ের গার্লফ্রেন্ড, কিন্তু জোয়ের মাথায় চিন্তা থাকার কারণে তার দিকে ঠিকমতো তাকাচ্ছে না, তাই জেসিকা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এরপর জোয়ের খুব খিদে লাগে, তাই সে একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় তার পকেটে মোটেও টাকা নেই। তাই সে মন খারাপ করে ফিরে আসে এবং না খেয়ে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসে। কিন্তু জোয়ের মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে, তাকে এখন যে কোনো উপায়ে একটি কাজ করতে হবে। তাই সে পরের দিন সকালে কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং একটি কোম্পানিতে গিয়ে কথা বলে, কিন্তু সেখানে অলরেডি কয়েকশো ওয়ার্কাররা কাজে নিযুক্ত রয়েছে, তাই সে বাধ্য হয়ে ফিরে আসে। এরপর আবারও কলেজে চলে যায়। কলেজে যাওয়ার পর প্রিন্সিপাল জোকে বলে, তোমার কলেজের ফি এখনও দেওয়া হয়নি, যত তাড়াতাড়ি সম্ভব ফি দিয়ে দাও। জো এর পরিস্থিতিটা প্রিন্সিপাল ভালো করেই জানে, তাই সে বলে, তুমি একটা পার্ট টাইম জব করো, তোমাকে কিছু সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে ফি যদি না দিতে পারো তাহলে তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এরপর কলেজ থেকে বের হয়ে জো তার বন্ধু রজারের কাছে আসে, কিন্তু রজার জানায় সে অনেক খোঁজ করেছে কিন্তু কোনো কাজের খবর পায়নি। এটা শোনার পর জো সেখান থেকে চলে যায়। এরপর ক্লাসে আসার পর জেসিকা জোয়ের কাছে চলে আসে। জেসিকা কথা বলতে চাইলেও জো কিন্তু কোনো কথা বলে না, কারণ জোয়ের এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস টাকার দরকার। আর এর মধ্যে রজার একটি খবর নিয়ে আসে। সে বলে একটা কাজের খোঁজ পেয়েছে, সেটা হলো রোয়িং চালানো, অর্থাৎ সেই নৌকাগুলোকে চালানো। আর এটা করতে গেলে তারা টাকাও পাবে এবং থাকার জায়গাও পাবে। কিন্তু সমস্যা হলো একটাই, কাজটা করতে গেলে তাদেরকে একটা টিমে জয়েন করতে হবে। সেখানে কিছুদিন প্রশিক্ষণ দেওয়ার পর কিছু এক্সপার্ট লোক সিলেক্ট করবে যে কে এই কাজে জয়েন করতে পারবে। পরের দিন সকালে একটি নির্দিষ্ট লোকেশনে চলে যায় এবং সেখানে কয়েকশো লোক একই কাজের জন্য দাঁড়িয়ে রয়েছে। এরপর কোচ চলে আসে। কোচ আসার পর সে তাদেরকে জানায় যে এখানে যতজন রয়েছে প্রথমে সবাই রোয়িং চালানোর সুযোগ পাবে, কিন্তু আস্তে আস্তে বাদ দিতে দিতে লাস্ট 8 জনকে নেওয়া হবে এবং তাদেরকে নৌকা রেসিং করতে হবে। এতে জো কিছুটা হতাশ হলেও কিন্তু সে সেখানে জয়েন করে ফেলে। এরপর কোচ তাদেরকে রেজিস্টার করে নেয় এবং তাদেরকে ড্রেস আপ দিয়ে দেয়। সবার নাম্বার আলাদা আলাদা এবং তাদেরকে 16 জন করে একটি গ্রুপে ভাগ করে দেয়। এরপর তাদেরকে দিয়ে পুশ আপ, সিট আপ এবং দৌড়
তাদেরকে দিয়ে সব রকমভাবে ট্রেনিং দেয়। এরপর তাদেরকে দিয়ে রেসিং শুরু করায়। কিন্তু একটা ম্যাচ রেসিং করার পর সেই খেলোয়াড়গুলি বুঝতে পারে যে তাদের কোচ ঠিকই বলেছিল, রোয়িং করা এতটা সহজ ব্যাপার নয়। এরপর জো কোচের কাছে এসে বলে যে যদি আমি এই কাজে সিলেক্ট হয়ে যাই তাহলে আমার স্যালারি কত হবে এবং এটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে। জোয়ের মুখে এসব কথা শুনে কোচ একটু অবাক হয়ে যায়, কেননা এতদিন তার কাছে এরকম প্রশ্ন কেউ করেনি। এরপর রজার জোকে ডিনার অফার করে, কিন্তু জো না করে দেয়। সে জানায় তার কোনো খিদে নেই। এরপর সে এমন একটা জায়গায় চলে যায় যেখানে গরিব মানুষদের খাবার দেওয়া হয়। জো সেই লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু জো লক্ষ্য করলে দেখতে পায় যে ছেলেটি খাবার দিচ্ছে সেই ছেলেটি অন্য কেউ নয়, বরং তাদের গ্রুপেরই একজন। সেও রোয়িং প্র্যাকটিস করে। এটা দেখার পর জো সেখান থেকে চলে আসে এবং না খেয়ে শুয়ে পড়ে। পরের দিন দুজনে কলেজে চলে যায়, কিন্তু আগের দিন রোয়িং প্র্যাকটিস করার কারণে তাদের শরীর পুরো ব্যথা হয়ে গেছে, তাই সে নড়াচড়া করতে পারছে না। একটু পর টিচার্স দূরের দিকে লক্ষ্য করলে দেখতে পায় তারা দুজনে ঘুমিয়ে গেছে, তাই টিচার্স তাদেরকে বকাঝকা দিয়ে ডেকে বসায়। এরপর জেসিকা সেখানে চলে আসে, কারণ সে জেনেছে জো এখন কলেজের পাশাপাশি একটি পার্ট টাইম জব করছে। তাই জেসিকা জোকে বলে যে আমাকে কথা দাও, তুমি যদি রোয়িং রেসিং এ সিলেক্ট হয়ে যাও তাহলে আমাকে নৌকায় করে ঘুরতে নিয়ে যাবে। জো কিছুটা লজ্জা পেয়ে যায়, কিন্তু সে তার কথাতে রাজি হয়ে যায় এবং কিছুদিন কেটে যাওয়ার পর সেই দিনটা চলে আসে যেই দিনটা 8 জনের নাম ঘোষণা করা হবে। সবার মনে চিন্তা হতে থাকে, জো এবং রজারের মনে তো বেশি, কিন্তু এই চিন্তা বেশিক্ষণ থাকে না। কোচ জানিয়ে দেয় 8 জনের নাম সিলেক্ট করা হয়ে গেছে, আর তাদের মধ্যে জো এবং রজারও রয়েছে। এটা জানার পর তারা দুজনে খুব খুশি হয়ে যায় এবং রাতের বেলা জেসিকার কথা মতো তাকে ঘুরতে নিয়ে যায়। পরের দিন সকালে কোচ তাদেরকে একটি রুম দিয়ে দেয়। রুম দেওয়ার পর জো খুব খুশি হয়ে যায়, কেননা সে অনেক দিন হয়ে গেছে এরকম রুমের মধ্যে ঘুমায়নি। এরপর কোচ সেই 8 জনকে ভালো করে পজিশন বুঝিয়ে দেয়, কেমন করে চালাতে হবে, কোথায় বসতে হবে, সবকিছু তাদেরকে বুঝিয়ে দেয় এবং এর সাথে একটি ছেলেকেও পরিচয় করিয়ে দেয়। এর নাম হলো গ্যালেন। গ্যালেন সবাইকে কন্ট্রোল করবে, সবাইকে উৎসাহ দেবে। এরপর কোচ তাদেরকে আসল টিমের সঙ্গে একটি রেসিং শুরু করে, যাতে করে তারা বুঝতে পারে রেস করতে গেলে তাদেরকে কতটা বল প্রয়োগ করতে হবে এবং কি কি প্রয়োজন। এবং সন্ধ্যার পর যে যার রুমে চলে গেলেও জো কিন্তু রুমে যায় না, বরং সে একটি কার্পেন্টার শপে চলে যায় এবং সেখানে সে সেগুলোকে ভালো করে লক্ষ্য করে। এরপর সেখানে একটি বয়স্ক লোক চলে আসে। সে তাকে জানায় তার যদি এই কাজ ভালো লাগে তাহলে সে রোজ তার কাছে এসে প্র্যাকটিস করতে পারে। পরের দিন কোচ একটি ব্ল্যাকবোর্ডের উপরে হিসেব করতে থাকে কোন ছেলেকে কোন জায়গায় বসাতে হবে, কারণ এতদিন প্র্যাকটিস করার পর সে ভালো রেজাল্ট পাচ্ছে না। এরপর সে কার্পেন্টার শপের সেই বয়স্ক লোকটি চলে আসে এবং সে বলে সব সময় খেলোয়াড়দের উপরে দোষ দিলে হবে না, কখনো কখনো যে তাদেরকে লিড করে তার প্ল্যান চেঞ্জ করা দরকার। আর এটা শোনার পর কোচের মাথায় আরো একটা প্ল্যান চলে আসে, তাই কোচ গ্যালেন নামের সেই ছেলেটিকে অফিসে ডেকে পাঠায় এবং কোচ তার সব প্ল্যান গ্যালেন নামের সেই ছেলেটিকে বুঝিয়ে দেয়। এরপর এইভাবে প্র্যাকটিস করতে করতে কিছুদিন কেটে যায়। কোচ এখন বুঝতে পারে আগের থেকে তাদের পারফরমেন্স অনেকটাই বেড়ে গেছে। এরপর কোচ তাদেরকে একটি নতুন বোর্ড দেখায় এবং সে বলে রোয়িং রেসিং করতে গেলে আগে তোমাদেরকে এই বোর্ডটিকে ভালোবাসতে হবে, একে যত্ন নিতে হবে। এর সাথে জানায় এই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সাথে একটি প্রতিযোগিতা রয়েছে, এই রেসিং এ তাদেরকে জিততে হবে। এরপর একটা সপ্তাহ কেটে যায় এবং প্রতিযোগিতার দিনটাও চলে আসে। যদিও এটা জুনিয়র টিমের প্রতিযোগিতা, তবুও প্রথমবার বলে তারা প্রচন্ড টেনশনের মধ্যে থাকে। এরপর ম্যাচ শুরু হয়। প্রথম দিকে ক্যালিফোর্নিয়ার টিম এগিয়ে যায় আর ওয়াশিংটনের টিম অর্থাৎ জোয়ের টিম তাদের পিছনে পিছনে যেতে থাকে, কারণ গ্যালন তাদেরকে এই প্ল্যান দিয়েছে যে তারা প্রথম দিকে তাদের পিছু পিছু যাবে এবং শেষ পজিশনে এসে তারা তাদের শরীরের 100% শক্তি খাটিয়ে এগিয়ে যাবে। তারা তাদের প্ল্যান মতো কাজ করে। ক্যালিফোর্নিয়ার টিম যখন এগিয়ে থাকে ওয়াশিংটনের টিম তখন পিছনে পিছনে যায়, আর এটা দেখে ওয়াশিংটনের কোচ অনেক চিন্তায় পড়ে যায়। কিন্তু অবাক করার বিষয়, ক্যালিফোর্নিয়ার টিম যখন 75% রাস্তা অতিক্রম করে ফেলে তখন ওয়াশিংটন টিমের খেলোয়াড়দের শক্তি আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর তাদের সব শক্তি প্রয়োগ করে ক্যালিফোর্নিয়ার টিমকে হারিয়ে তারা জিতে যায়, আর এটা দেখে কোচ খুব খুশি হয়ে যায়। এরপর কোচ আগের রেসিং ভিডিও বের করে দেখতে থাকে এবং সেগুলোকে দেখে মনে করে তার জুনিয়র টিম আজ যেমন ভাবে খেলছিল সিনিয়র টিমের থেকে কম কিছু নয়। তাই পরের দিন কোচ তার সিনিয়র টিমের সঙ্গে
জুনিয়র টিমের একটি প্রতিযোগিতা করে এবং এই প্রতিযোগিতায় সিনিয়র টিম খুবই কনফিডেন্সের সঙ্গে যাচ্ছিল, কিন্তু কিছুটা যাবার পর জুনিয়র টিমের খেলোয়াড়দের শক্তি আস্তে আস্তে বাড়তে থাকে এবং শেষ পর্যায়ে এসে জুনিয়র টিম 100% শক্তি প্রয়োগ করে তাদেরকে হারিয়ে তারা আবারও জিতে যায়। আর এটা একবার নয়, দুইবার নয়, তিনবার সিনিয়র টিমকে হারিয়ে জুনিয়র টিম জিতে যায়। আর এটা কোচকে অবাক করে দেয় এবং রাতের বেলা কোচ অনেক টেনশনের মধ্যে পড়ে যায় এবং সে ঠিক করে এবারের অলিম্পিক প্রতিযোগিতায় তার সিনিয়র টিম নয় বরং জুনিয়র টিমকে পাঠাবে। আর এটা শোনার পর তার সহযোগী কোচ তার সঙ্গে বিরোধিতা করতে থাকে। সে বলে 2-4টে ম্যাচ জিতেছে বলে তাদের উপরে এত ভরসা করা ঠিক নয়, কিন্তু কোচ কোনো কথাই গুরুত্ব করে না। পরের দিন সকালে একটি কনফারেন্সের আয়োজন করে যেখানে জুনিয়র টিম এবং সিনিয়র টিম ছিল। সেখানে থাকা সকল ব্যক্তি ভেবেছিল যে এবারের অলিম্পিকে সিনিয়র টিম যাবে, কিন্তু অবাক করে কোচ তাদেরকে জানায় এবারের অলিম্পিকে সিনিয়র টিম নয় বরং জুনিয়র টিম যাবে। এটা শোনার পর কনফারেন্সের মধ্যে থাকা সকল সদস্যরা কোচের বিরুদ্ধে বিরোধিতা করতে থাকে, কিন্তু কোচ সাফ জানিয়ে দেয় আমার টিম, আমি যা খুশি করতে পারি। পরের দিন জেসিকা জোয়ের সঙ্গে দেখা করতে আসে এবং জেসিকা জোয়ের কাছে অলিম্পিকের বিষয়ে জানতে চায়, কিন্তু জো কোনো কথা বলে না বরং বাইরের দিকে তাকিয়ে থাকে এবং তার বাবাকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে সেখানে চলে আসে, কিন্তু জোয়ের বাবা তার সঙ্গে এমন ব্যবহার করে দেখে মনে হয় কোনো অন্য লোকের সঙ্গে কথা বলছে। জো বুঝতে পারে যে তার বাবা তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, তাই সে সেখান থেকে চলে আসে। পরের দিন অলিম্পিকের জন্য বেরিয়ে পড়ে। প্রতিটা লোকের সঙ্গে বাড়ির লোক তাদেরকে এগিয়ে দিতে আসে, কিন্তু জোয়ের তো কেউ নেই, তাই জেসিকা জোকে এগিয়ে দিতে আসে। জো জেসিকার সঙ্গে দেখা করে ট্রেনে উঠে যায় এবং সেখানে গিয়ে পৌঁছানোর পর তারা আবারও প্র্যাকটিস করে, কিন্তু এখানে তাদের প্র্যাকটিস আগের চেয়ে অনেক খারাপ হয়ে যায়। কোচ প্রথমে ভেবেছিল তারা নতুন জায়গা বলে এরকম হচ্ছে, কিন্তু বারবার প্র্যাকটিস করার পরও তাদের পারফরমেন্স আগের থেকে অনেক খারাপ হয়ে যায়। তাই রাতের বেলা কোচ অনেক ভেঙে পড়ে, কারণ সবাই এই ডিসিশন নিতে বারণ করেছিল, সে তার নিজের ইচ্ছায় এটা করেছে। পরের দিন আবারও প্র্যাকটিস করার জন্য চলে আসে এবং কোচ লক্ষ্য করে প্রথমে 500 মিটার তারা ঠিকঠাক যাচ্ছে, কিন্তু 500 মিটার যাবার পর আরো 500 মিটার রাস্তা তারা তালমিল হারিয়ে ফেলছে, বিশেষ করে জো। কিন্তু জো এটা মানতে চায় না, তাই কোচ তাকে জানায় পরের বার যদি এরকম হয় তাহলে তাকে বাদ দেওয়া হবে। তখন জো বলে আমাকে বাদ দিলে কোনো যায় আসে না, এবং সে সিদ্ধান্ত নেয় জোকে বাদ দিয়ে জোয়ের জায়গায় অন্য কাউকে বসাবে। এরপর জো রুমে আসার পর রজার তাকে বকা দেয়, কারণ সে যদি এখন ফিরে যেতে চায় তাহলে ট্রেনের টিকিট কাটতে হবে। ট্রেনের টিকিট কাটার মতো টাকাও নেই, তাই কোচের কাছে ক্ষমা চেয়ে নিয়ে এখানে থেকে যাওয়া উচিত। এইসব কথার মাঝখানে সেই কার্পেন্টার শপের বয়স্ক লোকটি চলে আসে। বয়স্ক লোকটিও এই টিমের সঙ্গে নিউ ইয়র্কে এসছে এবং এখানে এসে একটি নতুন নৌকা তৈরি করছে। বয়স্ক লোকটি তাকে ডেকে তার কার্পেন্টার শপে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে বলে এই টিমটা তোমার একটা ফ্যামিলির মতো, এখন তুমি যদি তোমার ফ্যামিলিকে ছেড়ে চলে যাও তাহলে মানুষ বুঝে যাবে তোমার এই ফ্যামিলির প্রতি কোনো ভালোবাসা নেই। এটা শোনার পর জো বুঝতে পারে সে কত বড় ভুল করতে চলেছে, তাই সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে দেয় এবং পরের দিন সকালে সবার প্রথমে কোচের সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, আর এর সাথে জানায় এই টিম ছাড়া তার ফ্যামিলি বলতে আর কেউ নেই, তাই সে এই ফ্যামিলি ছেড়ে কোনো দিনও যেতে চায় না। এটা শোনার পর কোচ আরও একবার তাকে সুযোগ করে দেয়। পরের দিন সকালে আরও একবার রোয়িং প্রতিযোগিতা শুরু হয়, আর এই প্রতিযোগিতা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিযোগিতার আপডেট নিউজ পেপারে দেখানো হয়। আর এই খবরটি ওয়াশিংটনে বসে জেসিকা মন দিয়ে দেখতে থাকে, কারণ সেও জানে এই প্রতিযোগিতাটা কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রতিযোগিতা শুরু হয়, কিন্তু আগের মতো ওয়াশিংটনের টিম পিছনে পড়ে যায়, তাদেরকে রেখে সব টিম এগিয়ে যায়। এটা দেখে কোচ খুব চিন্তায় পড়ে যায়, কেননা আগের ম্যাচগুলোতে এই টেকনিক ব্যবহার করে উইনার হয়েছিল ঠিকই, কিন্তু এখন যে টিমগুলো রয়েছে তারা খুবই শক্তিশালী। এদিকে খেলার মাঝে যখন অন্যান্য টিম 50% রাস্তা অতিক্রম করে ফেলে তখন গ্যালেন তার টেকনিক প্রয়োগ করতে শুরু করে এবং খেলোয়াড়দেরকে বলে তারা যেন সবাই গর্জে ওঠে এবং 100% শক্তি দিয়ে কাজ করে। গ্যালেনের কথা মতো তারা সবাই গর্জে ওঠে এবং 100% শক্তি প্রয়োগ করে আস্তে আস্তে সব টিমকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এটা দেখে গ্যালারিতে থাকা কোচ এবং দর্শক খুবই খুশি হয়ে যায়, এমনকি টিভিতে দেখা জেসিকাও খুব খুশি হয়ে যায় এবং এইভাবে তারা সব শক্তি প্রয়োগ করে তাদের টিমকে 1 নম্বর স্থান দখল করে নেয়। এবং এই প্রতিযোগিতায় এতটাই বড় ছিল যে নিউজ রিপোর্টাররা সেখানে চলে আসে এবং প্রত্যেককে ইন্টারভিউ নিতে শুরু করে। জোকে যখন ইন্টারভিউ নেয় জো তখন বলে আমার টার্গেট জিতে আসা নয় বরং গোল্ড মেডেল নিয়ে আসা, আর এটা শুধুমাত্র সে তার গার্লফ্রেন্ড জেসিকার জন্য করতে চায়। আর টিভিতে দেখা জেসিকা এটা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু এই খুশি কোচের মুখে বেশিক্ষণ থাকে না, কারণ যারা এই ম্যাচে জয়লাভ করেছে তাদের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে বার্লিংয়ে।
আর এখান থেকে বার্লিংয়ে যেতে গেলে $5,000 প্রয়োজন। কিন্তু ওয়াশিংটন টিমের চেয়ারম্যানের কাছে এত টাকা নেই, তাই তাদেরকে যে করে হোক $5,000 জোগাড় করতে হবে, না হলে তাদের পরিবর্তে অন্য কোনো টিম অলিম্পিক খেলায় অংশগ্রহণ করে ফেলবে। কোচ এইভাবে অনেকক্ষণ চিন্তা করার পর তার মাথায় একটা নতুন প্ল্যান চলে আসে যে তারা তাদের পরিস্থিতিটা প্রতিটা নিউজ পেপারে ছড়িয়ে দেবে। প্ল্যান মতো টিমের কোচ তাদের সেই পরিস্থিতিটা নিউজ পেপারে ছড়িয়ে দেয় এবং 8 জন খেলোয়াড় বিভিন্ন শহরে গিয়ে টাকা তুলতে থাকে। আর তাদের প্ল্যান এতটাই সাকসেসফুল হয়ে যায় যে সবাই তাদেরকে হেল্প করতে শুরু করে, এমনকি জেসিকার বন্ধুরাও তাদেরকে হেল্প করতে শুরু করে দেয়। এত কিছুর পরেও তাদের $300 কম পড়ে যায়। কোচের মাথায় আসছিল না সে এখন কি করবে, কিন্তু তখনই আরেকটা কোচ চলে আসে। এই কোচের টিম আগে ওয়াশিংটন টিমের সঙ্গে হেরে গিয়েছিল। সে তার নিজের পকেট থেকে $300 বার করে দিয়ে দেয় এবং সে বলে জিতে ফেরার পর যেন এই টাকা তাকে ফেরত দিয়ে দেয় এবং সেখান থেকে হাসি মুখে চলে যায়। আর এটা দেখে ওয়াশিংটন টিমের কোচ এবং খেলোয়াড়রা খুবই খুশি হয়ে যায়। এরপর তারা সবাই বার্লিংয়ে চলে আসে। পরের দিন সকালে সেমিফাইনাল খেলা শুরু হয়ে যায় আর সেখানে যে টিম জিতবে তারা কিনা ফাইনালে অংশগ্রহণ করবে। এখানে ওয়াশিংটন টিম জিতে যায় এবং এর মাঝখানে একটা সমস্যা দাঁড়িয়ে যায়। ওয়াশিংটন টিমের একজন খেলোয়াড় যে কিনা নৌকার সামনে বসে থাকে তার শরীর খারাপ হয়ে যায়। কোচ তাকে হসপিটালে ভর্তি করে দেয়, কিন্তু কোচের মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে, যদি সে ঠিক না হয় তাহলে তার জায়গায় অন্য কাউকে বসাতে হবে। আর এই পজিশনে এসে এটা খুবই কঠিন হয়ে পড়ে। এত কিছুর পরেও কোচের মাথায় আরো একটা চিন্তা চলে আসে, কারণ ফাইনালে তাদেরকে একদম নদীর পাড়ের সাইডে দেওয়া হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী যে টিম প্রথমে কোয়ালিফাই করবে তাদের ইচ্ছা মতো তারা পজিশন বেছে নেবে, কিন্তু এখানকার কমিটিরা তাদের নিয়ম লঙ্ঘন করে, তাই এদেরকে কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হয়। আর এখানে 6টি টিমের মধ্যে ফাইনাল খেলা হবে। আর এই 6টি টিমের মধ্যে 3টি টিম খুবই শক্তিশালী। আর এই 3টি টিম হলো সুইজারল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং জার্মান। আর খেলাটা যেহেতু জার্মানিতে হচ্ছে সেহেতু জার্মান টিমের খেলোয়াড়দের কনফিডেন্স অনেক বেশি থাকে। আর এদিকে ওয়াশিংটন টিমের একজন খেলোয়াড় অসুস্থ, তাই তারা অনেক টেনশন করে। এখন প্রতিটা টিমের কোচ তাদেরকে মোটিভেট করতে শুরু করে। ওয়াশিংটন টিমের কোচ তাদেরকে বলে, এতদিন তোমরা যা যা করেছো আজকে তা করবে, এতে তোমরা হেরে যাও বা জিতে যাও কেউ মন খারাপ করবে না, মনে রাখবে এটা তোমরা দেশের জন্য খেলছো। এরপর খেলা শুরু হয়ে যায়। খেলার শুরুতে ওয়াশিংটন টিম স্টার্টিং করতে একটু দেরি করে ফেলে, যার কারণে সুইজারল্যান্ড, ব্রিটেন এবং জার্মান টিম তাদেরকে রেখে অনেকটা এগিয়ে যায়। কিন্তু ওয়াশিংটন টিমের ক্যাপ্টেন গ্যালন তাদেরকে সারাক্ষণ মোটিভেট করতে থাকে। আর ঠিক একটা সময় এসে তারা সবাই গর্জে ওঠে, কিন্তু তাদের বোর্ড একটু দেরিতে স্টার্ট করার কারণে তাদের দূরত্ব অনেকটাই বেড়ে যায়। কিন্তু তারা হার মানে না, বরং সর্বশক্তি দিয়ে তাদের কাজ চালিয়ে যায়। আর একটা সময় এসে যায় যে ওয়াশিংটন টিম তাদেরকে ধরে ফেলে এবং 3টি বোর্ড একই সময়ে এসে পৌঁছায়, যাদের মধ্যে ব্রিটেন, জার্মান, আমেরিকান টিম ছিল। কিন্তু 3 জন একসঙ্গে ঢোকার কারণে কেউ বুঝতে পারছে না এদের মধ্যে উইনিয়ার হয়েছে কোন টিম। তাই তারা ভিডিও ফুটেজ আরো একবার রিভিউ করে। রিভিউ করার পর ঘোষণা করে দেয় এই 3টি টিমের মধ্যে ওয়াশিংটন টিম ফার্স্ট হয়েছে। আর এটা শোনার পর ওয়াশিংটন টিমের একজন খেলোয়াড় যার কিনা শরীর খারাপ ছিল তার শরীর ভালো হয়ে যায়। এমনকি ওয়াশিংটনে থাকা প্রতিটা মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু এদিকে গ্যালারিতে বসে থাকা জার্মান টিমের ক্যাপ্টেন যার কিনা খুবই কনফিডেন্স ছিল তার চোখ এখন বড় বড় হয়ে যায়। এদিকে জো যে কিনা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছিল, গোল্ড মেডেল পাওয়ার পর তার জীবন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এরপর তারা অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তারা সাকসেসফুল হয়ে যায়। এরপর জো জেসিকাকে বিয়ে করে নেয়। আর এত কিছুর মাঝে মুভিটা আবারও প্রথমেই চলে আসে, যেখানে জো তার গ্র্যান্ডসনকে রোয়িং শেখাচ্ছে, কারণ তার আপন বলতে ছিল জেসিকা, তাই সে গ্র্যান্ডসনকে নিয়ে এখন সময় কাটায়। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, মুভিটা কেমন হয়েছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।